Hello everybody, I am Deb Sharathi Chatterjee welcoming you all to my channel Practical English. আজকের ভিডিওর যে কন্টেন্ট বা বিষয়বস্তু আপনারা দেখতেই পাচ্ছেন থিঙ্কিং বিফোর স্পিকিং পার্ট 2। আমরা আগের ভিডিওতে পার্ট 1 নিয়ে আলোচনা করেছি এবং আজকে পার্ট 2 শুরু করার আগে আমরা পার্ট 1-এ যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোকে খুব সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। এদিকে দেখুন লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই চারটি শব্দকে শব্দ হিসেবে না ধরে আপনারা দক্ষতামূলক আচরণ হিসেবে ধরুন। কারণ শোনার সময়, কথা বলার সময়, পাঠ করার সময় এবং লেখার সময় আমাদের প্রাসঙ্গিক হারে এবং মানে কিছু আচার-আচরণ করার প্রয়োজন হয়ে পড়ে। এবং এই আচার-আচরণ যদি আমরা সঠিকভাবে এবং হারে করতে সমর্থ হই, তাহলে এটা বলতে কোনো অসুবিধা নেই যে কোনো এক ব্যক্তি তিনি এই চারটি দক্ষতামূলক যে আচার-আচরণ এগুলিকে আত্মস্থ করতে সমর্থ হয়েছেন এবং প্রয়োজন মতো তিনি সক্ষম যে প্রাসঙ্গিক হারে মানে সঠিক জায়গায় এর ব্যবহার তিনি করতে পারবেন। লিসনিং এবং রিডিং অর্থাৎ পড়ার যে কাজ এবং শোনার যে কাজ, তার আগে এই শোনা এবং পড়ার দুটো কাজই হচ্ছে receptive skills. The skills, say listening and reading, are receptive skills and they are passive by nature. প্রকৃতিগত দিক থেকে তারা প্যাসিভ বাই নেচার অর ইন ন্যাচারাল ডিসপোজিশন। অন্যদিকে স্পিকিং এবং রাইটিং অর্থাৎ কথা বলা এবং লেখা এ দুটোই হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস অ্যান্ড দে আর অ্যাক্টিভ বাই নেচার। প্যাসিভ হওয়ার কি কারণ লিসনিং এবং রিডিং? আমরা যখন শোনার কাজ করি এবং পড়ার কাজ করি, একজন শ্রোতাকে বক্তা যিনি বক্তব্য রাখছেন অর্থাৎ স্পিকার এবং যিনি পাঠ করছেন, পড়ছেন, তাকে রাইটার বা লেখকের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ এনাকে এনার উপর এবং এনাকে এনার উপর নির্ভর করতে হয়। বেশ কমপ্লিকেটেড লাগছে। আমি আমার পার্ট 1-এ জানিয়েছিলাম যে দিস ভিডিও ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিংলি কমপ্লিকেটেড। কেন সেটা নিয়ে আলোচনা করছি এখন শোনার সময় এবং পাঠ করার সময় যেহেতু বক্তার উপরে এবং লেখকের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়, অর্থাৎ আমি যখন শোনার কাজ করছি, কোনো বক্তার বক্তব্য শুনছি, তখন তিনি যা কিছু বলছেন আমাকে তাই চুপচাপ বসে শুনতে হচ্ছে। হ্যাঁ, আমার মাথা কাজ করছে, আমি শুনছি, উপলব্ধি করার চেষ্টা করছি, সব করছি, কিন্তু যাই করি না কেন আমি নিস্তব্ধ থেকে করছি। এটাই একজন লিসনারের আচরণ। এবং রিডিং বা পড়ার সময় লেখক যে দৃষ্টিভঙ্গি থেকে লিখেছেন, যা লিখেছেন, যেভাবে লিখেছেন, আমাদেরকে সেভাবেই আত্মস্থ করতে হয়। আমরা আমাদের পছন্দ মতো কোনো বিষয়কে তার বিষয় বলে চাপিয়ে দিতে পারি না। সুতরাং এই লিসনিং এবং রিডিংয়ে যিনি শুনছেন এবং যিনি পাঠ করছেন, পড়ছেন, এদিকে বক্তার এবং লেখকের উপরে দায়বদ্ধ থাকতে হয়। অর্থাৎ তাদের নিজেদের সরাসরি কোনো কার্যক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করার কোনো স্কোপ থাকে না। অন্যদিকে স্পিকিং এবং রাইটিংয়ে যে দুটি স্কিলসকে প্রোডাক্টিভ স্কিলস বলা হয়েছে বা অ্যাক্টিভ তারা, সেখানে বক্তা বক্তব্য রাখার সময় এবং রাইটার রাইটিংয়ের সময় কারোর উপর দায়বদ্ধ থাকেন না। They enjoy or experience ample opportunities to get themselves involved with a real course of action. নিজেরা নিজেদের মতো কাজ করেন। এই দায়বদ্ধ না থাকার জন্য একজন বক্তা এবং একজন লেখক পছন্দ মতো বিষয় নিয়ে মনের আনন্দে কথা বলতে পারেন বা নিজের মতামত উপস্থাপন করতে পারেন, কখনো কথা বলার মাধ্যমে, কখন লেখার মাধ্যমে। এবং সেজন্যই প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করেন। দে আর মাচ মোর প্রোডাক্টিভ হওয়ার কারণটাই হচ্ছে যে দে আর ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার
respective fields of activity. কার্যক্ষেত্রে তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করেন, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকার বা নির্ভরশীল হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এখন কমপ্লিকেটেড কেন, এখান পর্যন্ত বোঝা গেল। কমপ্লিকেটেড এখানটা যেটা নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হয় না, সেটা এটা যে যিনি শুনছেন তিনি তো কোনো বক্তার বক্তব্য শুনছেন। এখন বক্তা বক্তব্য উপস্থাপনের সময়ও নিজের কথা নিজে শুনছেন। তিনি চিন্তা করার চেষ্টা করছেন যে চিন্তা ভাবনা নিয়ে তিনি স্টেজে উঠেছেন এবং বক্তব্য রাখছেন সেটা সঠিক হচ্ছে কিনা, প্রাসঙ্গিক হচ্ছে কিনা, ধাপে ধাপে যেভাবে এগোনার কথা আমি সেভাবে এগোতে পারছি কিনা, এই সমস্ত চিন্তাভাবনা তারও মাথায় চলতে থাকে। একই রকমভাবে অন্যদিকে যিনি লিসনার, প্যাসিভ লিসনার, যিনি বসে আছেন, তিনিও তার কথা শুনছেন, মনের মধ্যে ভাবার চেষ্টা করছেন। এখন একই বিষয় নিয়ে আলোচনা করা, যে বিষয়ে বক্তব্য রাখা হচ্ছে এবং যে বিষয় শোনা হচ্ছে, বিষয় এক হলেও দুজনের মধ্যেকার যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, যে যে মানসিক চেতনা বোধ, যে অভিজ্ঞতা, যে শিখন সামর্থ্য, যে সাংস্কৃতিক আবহ, এগুলোর উপর নির্ভর করে একই বিষয় যখন শোনার কাজ দুজনেই করে চলেছেন, তার মধ্যে খুব সুন্দরভাবে আমরা পার্থক্য লক্ষ্য করতে পারব। একই রকমভাবে যখন পাঠক পাঠ করছেন কোনো লেখকের লেখনী, তার নিজের যে অভিব্যক্তি হবে, নিজের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান তৈরি হবে, সেটি যখন লেখক নিজের তার লেখা পড়বেন, সত্যিই কি একই অভিব্যক্তিজনিত জ্ঞান, অভিজ্ঞতা, বোধ, এগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না? নিশ্চয়ই পার্থক্য থাকবে। আর এইখানেই, এই চিন্তাধারার আবহেই এই চারটি স্কিলস বেশ জটিল হয়ে ওঠে। কিন্তু জটিল মানে এদিকে ফেলে দেওয়ার নয়, এদের গুরুত্ব অনস্বীকার্য। এখন এই ভিডিও চলতে চলতে আমার একটা ইডিয়ামের দিকে নজর গেল, যেটা আপনাদের ওপারে বসে শুনতে শুনতে বা দেখতে দেখতে এই ভিডিও মনে আসতে পারে। সেটা হচ্ছে রান বিফোর ইউ ক্যান ওয়াক। রান বিফোর ইউ ক্যান ওয়াক, অর্থাৎ হাঁটা শুরু করার আগে দৌড়ানোর ব্যাপার। এটাকে যদি আরেকটু ভেঙে পরিষ্কার করে বলা হয়, তাহলে টু ডিল উইথ আ ম্যাটার or a thing that is difficult without experiencing or practicing the basic skills first. অর্থাৎ বেসিক স্কিলসগুলোর উপরে নজর না দিয়ে, তাদেরকে না শিখে কোনো একটা কঠিন কাজ করতে যাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। যেমন করে যে হাঁটতেই পারে না তার পক্ষে ছোটাটা হয়ে যায়। অর্থাৎ এই বিষয়গুলির উপর নজর না দিয়ে আমি যদি সরাসরি এই চিন্তাভাবনার মধ্যে চলে যাই যে আমাদের কতখানি চিন্তা করা দরকার, কিভাবে চিন্তা করা দরকার, দৈনন্দিন জীবনে যদি আমরা ইংরেজিতে কথা বলে উঠতে না পারি তাহলে তার কারণ কি, কী ধরনের সমস্যা আমাদের সামনে আসে, সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাই বা কতগুলো আছে। যদি অনেকগুলো রাস্তা থেকেও থাকে, কোন রাস্তাটা আমার পক্ষে সবচেয়ে স্বাস্থ্যকর হবে, সুন্দর হবে, কার্যকরী হবে, অনেক রকমের চিন্তাভাবনা মাথায় আসে। কিন্তু আমরা ভুল করি যে এই সমস্ত যে মাইনিউট ডিটেল, এগুলোকে না জেনে, এগুলোকে সরিয়ে রেখে আমরা বৃহত্তর ক্ষেত্রে ঝাঁপ দিই। আমরা এখানে কোনো রকেট সায়েন্স নিয়ে আলোচনা করতে বসিনি। যা কিছু আলোচনা তার সমস্ত কিছু ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে, এবং এটা আমাদের কম বেশি সকলেরই জানা যে ঠিক সমস্যা কি হয়, কি ধরনের সমস্যা,
বুঝতে যেটা পারি না, সমাধানের উপায়ও হয়তো আমাদের জানা, কিন্তু বুঝতে পারি না কিভাবে তার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ সম্ভব। আপনারা রাস্তায় চলতে চলতে একটু থামুন, টেক আ পজ, ওয়েট ফর আ মোমেন্ট, আমার শব্দগুলো শুনুন, লিসেন টু মাই ওয়ার্ডস, হোয়াট আই সে, সেগুলোকে নিয়ে একটু ভাবুন। দেখুন আপনাদের সামনে চলার রাস্তা অনেক বেশি সুন্দর এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে। এখানে ওয়াক, আমি বললাম বেশ কিছু বিষয়ের উপর আমাদের নজর রাখা দরকার, তার মধ্যে ফোনেটিক্স একটা বিষয়। কোনো ভাষা শিখতে গেলে আমাদের ঠিকঠাকভাবে উচ্চারণ করতে হবে। এই একটি শব্দ আমরা অনেকে ওয়াক ওয়াক এভাবে বলে থাকি, এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াক ওয়াক। এখন দেখুন ইংরেজিতে যে অ্যালফাবেটিক্যাল লেটার্স আছে অনেকাংশেই তার যে ফোনিম অ্যালফাবেটস মিল আছে। যেমন এদিকে দেখুন ডাব্লিউ এবং একদম শেষে কে, এই দুটো লেটার্স কিন্তু এখানে উপস্থিত আছে। সাউন্ডের যেখানে গন্ডগোল হচ্ছে এই এবং এল, এই এবং এল, এই দুটো জায়গাকে ফিক্স করার জন্য এই একটি ফোনিম টার্ম বা ফোনিম অ্যালফাবেটের সাহায্য নেওয়া হয়েছে। এই যে উল্টো সি এবং দুটি ডটস আছে, এর সাউন্ড হচ্ছে অ, অ, স। আমরা যদি একটা শব্দের মধ্যে রাখি এস এই ডাব্লিউ, এই ডাব্লিউ নিচে আন্ডারলাইন করা আছে স। এবার শটাকে সরিয়ে দিন, তাহলে কি পড়ে থাকবে স, অ, অ। এবার এই অটাকে এখানে আপনি প্লেস করুন উচ্চারণে, দেখবেন ওয়াক 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 এসে যাবে। আবার আরেকটি শব্দ আছে WORK, এর উচ্চারণের জন্য দেখুন এরকম থ্রি, যেমন থ্রি লেখা, তারপরে দুটো ডট আছে এবং তারপরে কি। তো ডাব্লিউ এবং কে এই দুটো লেটার্সের তো কোনো সমস্যা নেই, মাঝের এই যে তিনের মতো দিয়ে দুটি ডট, এর উচ্চারণটা দাঁড়াচ্ছে আই আ, আই আ। আইকে আমরা পরবর্তী সময় আমরা আলোচনায় আসব, এখন এটা আমরা উচ্চারণ করার চেষ্টা করি। কতটা ইন্টারেস্টিং শুনুন এবং দেখুন। BIRD উচ্চারণ করছি, কি উচ্চারণ করছি? বার্ড, বার্ড, বার্ড। শুনলে বুঝতে পারবেন বা আপনারা বলার চেষ্টা করলেও বুঝতে পারবেন, আর এর সাউন্ড যে কোথায় আসছে আর কোথায় যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। বার্ড, বার্ড, ওকে। ডি এর সাউন্ড অনেক বেশি প্রমিনেন্ট, আর আর যে কোথায় লুকিয়ে যাচ্ছে কোথাও কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আর থেকেও নেই, এটা ব্রিটিশ ইংলিশ। আমরা কি বলছি? বার্ড, কোনো সমস্যা নেই। এখন নিচের ফোনিম টার্মটা দেখছেন, এখানে এই ফোনিম অ্যালফাবেট দেওয়া আছে, যেমন থ্রি এবং দুটি ডটস, তারপরে আবার একটা আ মানে আর যাকে বলা হয় সেই লেটারটাও লেখা আছে। তার মানে কি, আমেরিকান ইংলিশে ওই আর সাউন্ডটাকে প্রমিনেন্ট করার জন্য আবার একটা আর যোগ করা হয়েছে। যখন আমরা বার্ড এখানে আর এর সাউন্ড পাচ্ছি না, তখন আমেরিকান ইংলিশে আবার একটা নতুন করে আর যোগ করা হয়েছে এবং তখন উচ্চারণ করা হচ্ছে বার্ড, বার্ড, বার্ড। অর্থাৎ এখানে আর এর সাউন্ড অনেক বেশি প্রমিনেন্ট শোনাচ্ছে। বার্ড ব্রিটিশ ইংলিশ, বার্ড আমেরিকান ইংলিশ। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আমরা কোনো কিছুই পরের ভিডিও এর জন্য ফেলে রাখবো না। অনেক কিছু বিষয়কে আমরা একই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনাদের যে কম্প্যাক্টেবিলিটি অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হতে থাকে, কারণ সমস্ত বিষয়টাই একে অপরের সঙ্গে সংযুক্ত। এই বিষয়গুলি নিয়ে বেশ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে একটা শব্দের কথা না উল্লেখ করে পারছি না। একটু দেখুন, আই এম ট্রাইং টু get it down on my whiteboard.
self-defeating. Self-defeating. It's an adjective না উচ্চারণ, adjective, কিন্তু আবার adverb কিন্তু adjective. Self-defeating কথার অর্থ হচ্ছে causing more difficulty or problems instead of solving them. অর্থাৎ অনেক বেশি সমস্যা তৈরি হয়ে যাওয়া, তার উপায়ের ব্যবস্থা না করে বা সেগুলোর সমস্যার সমাধান না করে। আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা হয়তো বসে বসে বা দেখে দেখে শুনতে শুনতে এগুলো ভাবছেন যে এ তো অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। আসলে জটিল খুব সত্যি করেই এই ব্যাপারই যে একটি বাচ্চা ছেলে খুব ছোটবেলায়, ভীষণ ছোটবেলাতেই একটি ছেলে বা মেয়ে সে শব্দ গ্রহণ করতে সমর্থ হয়ে যায়। অনেকেই লক্ষ্য করে দেখবেন পূর্ণাঙ্গ যে বাক্য কেউ তাকে শোনায়নি, কিন্তু সে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে। শুনলে আপনি আশ্চর্য হবেন এটা ভাবলে যে কিভাবে, কে শোনালো, কখন শোনালো, যদি শুনেই থাকে মনে কিভাবে রাখলো। এবং তার চেয়েও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আর অনেক জটিল বিষয় হচ্ছে, ঠিক কোন পরিস্থিতিতে ওই শব্দের ব্যবহার করেছে। একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে তার উল্লেখও করছে, ঠিক সেই জায়গাতে গিয়ে সেই ওই ধরনের কথা বলছে। চমৎকার ব্যাপার। এটাই তো নিজের মধ্যে জটিল। কোন জিনিসটা জটিল নয়? রোজ পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, জটিল না? সমস্ত কিছু জটিল, কিন্তু এর মধ্যে থেকেই আমাদেরকে রাস্তা বের করতে হবে। Problems are natural to come up and we have to find out effective ways out. আমাদের খুব কার্যকরী রাস্তা বের করতে হবে। What's the use of or point of worrying about it? Not to worry. Time is still on your side. What we only know is how to use the time we have. আমাদের সময় ব্যবহার করা শিখতে হবে, জানতে হবে। এবং আপনারা শিখতে থাকুন, জানতে থাকুন, যেখান থেকে আপনারা পারেন তথ্য নিন এবং নিজেদেরকে সমৃদ্ধ করে তুলুন। আমি ভীষণ আশাবাদী যে এই ভিডিও সিরিজ চলাকালীন আপনারা অনেক কিছু জিনিস চিন্তা করতে পারবেন। আমার কাজ এখানে আপনাদের I'm not here to teach you at all, but my sole purpose is to make you think, and think, if possible, deeply. Thank you very much for watching, for lending me your ears, for giving me your time. And please do not forget to subscribe to my channel if you find this video worthy of your time, patience, and need. Thank you very much once again.